আচ্ছা, কি খবর নতুন? আজকের খবর তো মোটামুটি ডেইলি নতুন নতুন, আজকের খবরটাও বাম্পার চাঙ্গা খবর আমি আপনাদেরকে দেবো। দিদি কি করছো? আমি এই যে আপনাদের সামনে লাইভে চলে এসেছি খবর দিতে। কোম্পানিগুলো 12 ঘন্টা কাজ করার, সেটা 8 ঘন্টা করানো খুব দরকার। এই কথা কেউ বলছে না। 12 ঘন্টা কাজ করিয়ে 9,000 10,000 টাকা দিচ্ছে। একটু দাঁড়ান, এটা ইম্পর্টেন্ট ব্যাপার, কিন্তু তার আগে একটু বাকি বিষয়গুলো দেখে নিতে হবে। যেমন কিছু কিছু পুলিশ প্রশাসনের ব্যাপারটা দেখতে হবে, চাকরির ব্যাপারটা দেখতে হবে। এই যে কোম্পানির ব্যাপারটা বলছেন, এটা সেই চাকরির ব্যাপারে পড়ে ডেফিনেটলি, প্রাইমারি ইস্যু আমি বলছি না, কিন্তু তার আগে আরো যেগুলো, সরকার গঠন 1 মাস হয়নি, একটু ধৈর্য রাখুন। এই বিষয়টা আপনি তুললেন, কথা তোলা হবে এবং আশা রাখছি সরকার এই বিষয়ে তাকাবে। একটু ধৈর্য রাখুন। পিনাকদার সাথে কালকের শোটা ভালো হয়েছে। হ্যাঁ, কালকে ছিলাম পিনাকদার কাছে। খুব ভালো লোক, খুব ভালো মানুষ। ধুর বাপু, শুরু করো। এই একদম একদম ইরিটেট হয়েন না প্লিজ, আমি এক্ষুনি শুরু করছি। একদম ধৈর্য রাখুন, ধৈর্য রাখুন। চারিদিকে তৃণমূলের বিধায়করা পালিয়ে বেড়াচ্ছে, তো প্যান্ট ফ্যান্ট ছিঁড়ে যাচ্ছে, অবস্থা খারাপ, প্যান্ট ছিঁড়ে যাচ্ছে, ড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ বেরিয়ে বলছেন দাদা পালাচ্ছেন পালাচ্ছেন, চটিটা পরে পালান, মাঠ ঘাট দিয়ে যাবেন তো। খালি পায়ে দৌড়ানোর অভ্যাস নেই তৃণমূলের বিধায়ক বলে কথা। মাঠের মানুষ তো নন, ওনারা তো সব ওই লেভেলের ব্যক্তি। তো দৌড়াতে গিয়ে যাতে অসুবিধা না হয় তাই সাধারণ মানুষও পাশে দাঁড়াচ্ছেন, কিন্তু পুলিশ ছাড়ছেন না। এ পুলিশ সে পুলিশ নয়, এ পুলিশ ভয়ঙ্কর পুলিশ। শুধু অ্যাকশন ছাড়া কথাই বলছেন না। আমি জানাবো আপনাদেরকে, ইনি হচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল, যার ভিডিও ভাইরাল হয়েছিল এবং আমি আপনাদের সামনে ওনার ভিডিও তুলে ধরেছিলাম। উনি শুধুমাত্র সাধারণ মানুষকে হুমকি দিয়েছিলেন তা নয়, উনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি। কারণ তৃণমূলের স্বভাবই হচ্ছে, এনারা জন্মগত হচ্ছেন হুমকি দেওয়া পার্টি। তো কন্ট্রোল না করতে পেরে ভুলেই গেছেন, মেনে নিতে পারছেন না যে মুখ্যমন্ত্রী কে। তাই তিনি বলেছিলেন যে তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখবি দিলীপ মন্ডল কে। তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখবি দিলীপ মন্ডলকে। ব্যাস, লে ঠেলা বোঝো এবার। দিলীপ মন্ডলকে জিজ্ঞাসা করা হয়ে গেছে মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বলছেন ওরে বাপরে, এ তো নটোরিয়াস ক্রিমিনাল, একে ইমিডিয়েটলি ধরা হোক। সঙ্গে সঙ্গে এফআইআর দায়ের করা হলো এবং শেষ পর্যন্ত পায়জামা ছিঁড়তে ছিঁড়তে পালালেন এই বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ডিটেলসে যাব, তার আগে আরেকটা মজার খবর দিয়ে দিই, সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা। অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে 6টি ধারায় অভিযোগ করা হয়েছে, 6টি ধারায় মামলা করা হয়েছে এবং যার জন্য সদস্য পদ পর্যন্ত খারিজ হতে পারে। পারবেন না পলিটিক্সে টিকতে। অভিষেক ব্যানার্জির যে মাথা, টিকতে পারবেন না। মাথা মানে আমি অভিষেক ব্যানার্জির অ্যাকচুয়াল ব্রেনের কথা বলছি। ইনি রাজনীতিতে টিকতে পারবেন না, কারণ এমন ভাবে এনাকে প্যাঁচে ফেলা হয়েছে, এমন ভাবে এনাকে প্যাঁচে ফেলা হয়েছে যে এনার সদস্য পদ পর্যন্ত খারিজ হতে পারে। জেল যাওয়া তো ঠিক আছে, আপনারা কি বলছেন, জেল, নেতারা জেল গেলে নেতা হয়, কিন্তু এনার সদস্য পদ খারিজ হতে পারে। নির্বাচনের মানে যে রাজনীতি করা, কেরিয়ার পর্যন্ত বরবাদ হয়ে যেতে পারে। এমন এমন ধারায় মামলা করা হয়েছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং যে বিষয় মামলা করা হয়েছে সবকটাই প্রুভড হবে, কারণ এটার সাক্ষী আমরা আপনারা সাধারণ মানুষ দেখেছি যে হ্যাঁ অভিষেক ব্যানার্জি এই কাজ করেছে। কিন্তু তার আগে আমরা একটু মজার খবরটা জেনে নিই। সেটা হচ্ছে এই যে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডল, যিনি খবর পেয়েছেন পুলিশ আসছে ওনার এলাকায় পৌলানের বাড়িতে। ইনি হচ্ছেন বিষ্ণুপুরের বিধায়ক, দক্ষিণ 24 পরগনা। হজম হয়নি যে হুমকি চলবে না, ধমকানো চলবে না, তো উনি বিরাট একদম ঠাট বাট সে বিরাট বড় বড় বক্তব্য দিচ্ছিলেন দিলীপ মন্ডল। এবং তার পরপরই 2-1টা ফটো আমার সামনে এসেছে, আপনাদেরকে না দেখালেই নয়। হেভি ইন্টারেস্টিং, একদম দারুণ ব্যাপার। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভালো করে দেখবেন, হ্যাঁ একদম খুব মন দিয়ে দেখবেন। এখানে একটা ডট কালো মতো দেখতে পাবেন, দেখুন গোল করা আছে। হ্যাঁ, পায়জামাটি ছিঁড়ে গেছে, পায়জামা ছিঁড়ে গেছে পালাতে গিয়ে। ইনি হচ্ছেন বিধায়ক দিলীপ মন্ডল। শুধু তাই নয়, কত খারাপ সিচুয়েশন এসেছে একবার ভাবুন, যে এনাকে মাঠে মাঠে পালাতে হয়েছে। এই যে সবুজ ক্ষেত দেখছেন, যে বিধায়করা কোনোদিন সবুজ ক্ষেত দেখেননি, যাদের বাড়িতে সুইমিং পুল, কি রেইজি ব্যাপার, তাকে আজকাল মাঠে পালাতে হয়েছে। মানে পুলিশের কাছ থেকে জানতে পেরে, মানে পুলিশ যখন বাড়িতে এসছেন জানতে পেরেছেন, সঙ্গে সঙ্গে বাড়ির পেছন দিকের জানলা দিয়ে, মানে এরা এক্সপার্ট দেখবেন, জীবন সাহার মতো যিনি ছিলেন প্রাক্তন এমএলএ, উনি ছাদ থেকে লাফ দিয়ে দিয়েছিলেন, সেরকমই ইনি এবার কি করলেন, জানলা থেকে লাফ দিয়ে দিলেন। জানালা থেকে লাফ মেরে মারলেন দৌড়, ড্রেস চেঞ্জ করার পর্যন্ত টাইম পাননি। পুলিশ এসছে খবর পেতেই একদম দৌড়ানো শুরু। ড্রেন
জলা জমি পার করে মাঠ হয়ে তিনি পৌঁছেছেন ডায়মন্ড হারবারের রাস্তায়, এবং এই পুরো বিষয়টা সিসিটিভি ফুটেজে বের করে দেখেছেন পুলিশ। পুরো ভিডিওটা এখনো সামনে আনা হয়নি, কারণ যেহেতু এটা ইনভেস্টিগেশন চলছে, এটা প্রোটোকলস এর মধ্যে পড়ছে যে পুরো সিসিটিভি ফুটেজ এখন আপনাদের সামনে আসবে না, কিন্তু কেটে কেটে অলরেডি রিভিল করা হয়েছে যে দেখুন এই হচ্ছে পুলিশের অকাত যে কি করতে পারে। পুলিশ পাওয়ারে থাকলে বিধায়ককেও তাড়ানো যেতে পারে, বিধায়কের হুমকিও টিকবে না। তো এটাই হচ্ছে তার রেজাল্ট, যেখানে দেখা গেছে শুধুমাত্র পায়জামা ছিঁড়ে যায়নি, পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য, যেটাকে বলা হয় চকমা দেওয়ার জন্য, সাধারণ মানুষের কাছে আকাশি কালারের টি শার্ট চেয়ে নিজে পড়েছেন বিধায়ক, যিনি হুমকি দিচ্ছিলেন তোর মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস কর। তিনি সাধারণ মানুষের, মানে এই পরিস্থিতি এলো যে বিধায়ক নামি দামি জামা পরবেন তাকে সাধারণ মানুষের জামা পরিয়ে ছেড়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা ভাবতে পারছেন যে উনি চেয়েছেন যে আকাশি রঙের জামা পরে যাতে পুলিশ আমাকে ধরতে না পারে, এবং জামা পরেছেন সাধারণ যে মানুষদেরকে, যে পুলিশদেরকে এতদিন পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চটি চাটিয়েছে, সেই তৃণমূল কংগ্রেসের বিধায়ককে আজকে শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের পরা চটি পরিয়ে ছেড়েছে। নতুন চটি নয়, সাধারণ মানুষের পরা চটি পরিয়ে ছাড়া হয়েছে। সেই বিধায়ক সাধারণ মানুষের চটি পড়েছেন, ড্রেন দিয়ে দৌড়েছেন, জলা জমি দিয়ে দৌড়েছেন, মানে গাড়ি থেকে তো নিচে পা পড়ে না, পঞ্চায়েত প্রধানেরও স্করপিও এন। তো সেই বিধায়ককে মাঠে মাঠে তাড়া করা হয়েছে এবং মাঠ দিয়ে পালিয়ে তিনি হাই রোডে এসেছেন। এখনো অ্যাক্টিভ, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, পুলিশও ট্র্যাক করছেন, খুব তাড়াতাড়ি ওনাকে ধরা হবে। তো এই যে সোশ্যাল মিডিয়াতে লিখছেন দেখুন বিজেপির অমুক নেতা গালাগালি করছে, বিজেপির তমুক নেতা এই করছে, দেখুন আমাকে তারা করছে, কিন্তু সেটা তো বিজেপি কি করছে, অমুক দল কি করছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে এই যে কথা, তোদের মুখ্যমন্ত্রী কে হয়েছে, যে তোদের মুখ্যমন্ত্রী হয়েছে, তোদের যে মুখ্যমন্ত্রী হয়েছে তাকে জিজ্ঞাসা কর দিলীপ মন্ডল কে। তো এই দিলীপ মন্ডল, এই হচ্ছে দিলীপ মন্ডল যে মাঠে মাঠে পালায়, যে সাধারণ মানুষের জামা পড়তে হচ্ছে, চটি পড়তে হচ্ছে, বিধায়ক সুইমিং পুল, মানে বুঝুন যে ওনার এখন মানসিক পরিস্থিতি কি। আর পুলিশ পাওয়ারে এসেছে, কি এনারা কি দেখেছিলেন এতদিন পর্যন্ত, আপনারা বিষয়টা বুঝুন। এনারা জানতেন মাইকে আমরা গালাগাল করতে পারি, আমরা হুমকি দিতে পারি, পুলিশ তো ইনঅ্যাক্টিভ, কারণ পুলিশ আমার বাবার, পুলিশ কিছু করতে পারবে না, পুলিশ আমাদের পকেটে। কিন্তু ভুলে গেছিলেন যে পুলিশ আর আপনার বাবার নয়, পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে, পুলিশ ধরে পেঁদিয়ে দেবে সাধারণ মানুষকে ভয় দেখাতে গেলে, কারণ এই কারণেই সাধারণ মানুষ সরকার পরিবর্তন করেছে, তাই তো। শুধু তাই নয়, এই যে বিধায়কের দোষ আমি খুব একটা দেখি না, আমি দেখি লিডার যদি উল্টোপাল্টা কাজ করে তাহলে প্রভোকেশন অলরেডি হয়। মানে লিডার মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যখন এরকম কথা বলেন যে তাকে মারবো, তাকে ধরবো, উল্টো করে, মানে বিভিন্ন রকম যে সমস্ত বক্তব্য, ক্রাইমকে কন্ট্রোল করার জন্য নয়, মানুষের ভোট যাতে তৃণমূল কংগ্রেসেই যায়, আর যদি অন্যদিকে যাওয়ার থাকে তারা যেন ভোটই না দেয়, তার জন্য যে হুমকি চুমকির ব্যবহার করা হয়েছে, লিডার করেছেন। তো বিধায়করা দেখছেন যে এইভাবেই হয়তো ভোট চাওয়া হয়, এইভাবেই মানুষদেরকে শাসাতে হয়। তো অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে মামলা হয়েছে বিধাননগর থানায়। মামলাটির আয়ও হচ্ছেন সোমনাথ সিংহ রায়, যিনি পুরো বিষয়টি দেখবেন। মামলাটি করা হয়েছে, মানে একদম 27 এপ্রিল থেকে 3 মে পর্যন্ত অভিষেক ব্যানার্জি যা যা কাজ করে গেছেন, যেভাবে চেষ্টা করেছেন যে 7 দিনের মধ্যে ভয় দেখিয়ে ওই সেকেন্ড দফার, মানে প্রথম দফা 23 তারিখের ইলেকশনে বুঝে গেছিলেন যে ডাল খুব একটা গললো না, তাই 29 তারিখের ইলেকশন যাতে তৃণমূলের ফরে যায়, সেই কারণে যতটা নিচে নামা প্রয়োজন ততটাই অভিষেক ব্যানার্জি নিচে নেমেছিলেন, এবং যাচ্ছে তাই ভাবে গালাগাল করা, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যন্ত গালাগালি দিয়েছিলেন। এবং মানে এইরকমটা পর্যন্ত শোনা যায় যে তিনি বলছেন, অভিষেক ব্যানার্জি বলেছেন যে আমি দেখে নেব 4 মে কে তাদের বাঁচাতে আসে। এটা হুমকি ছিল যে আমি দেখে নেব যে 4 মে কে তাদের বাঁচাতে আসে, দিল্লি থেকে কোন গডফাদার আসে আমি দেখে নেব। তো এটা ছিল থ্রেট করা। শুধু তাই নয়, ডিজে বাজানোর মতো মন্তব্য, দাঙ্গা বাঁধানোর মতো উস্কানি, গোষ্ঠীদ্বন্দ্ব, শত্রুতা, ভীতি প্রদর্শন, মিথ্যা প্রচার, এই সমস্ত মামলা রুজু করা হয়েছে। আমি সেকশন আপনাদেরকে জানাবো, কিন্তু একবার পরিস্থিতি রিয়েলাইজ করুন। যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিউজ পাওয়ারে বসে, সেন্ট্রালে বসে, এটা শেখার আছে, মানে আমার যা ছোট বয়স আমি তো শিখেছি ধৈর্যের কথা। যখন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে বসে, তখন অভিষেক ব্যানার্জি বিশাল বড় বড় ডায়লগ দিচ্ছেন, উল্টো পাল্টা কথা বলছেন, একদম সেই যাচ্ছে তাই কথা বলছেন। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রীর যা পাওয়ার ছিল, তিনি কিন্তু নাকে দড়ি পড়ে ঘোরাতেন অভিষেক ব্যানার্জিকে, যিনি এখনো সাংসদ রয়েছেন, যার সাংসদ পদ এখন ডেঞ্জার কন্ডিশনে রয়েছে। তো চাইলে নাচিয়ে দিতেন, কিন্তু করলেন না, কারণ মানুষ ভালোভাবে নেবে না।
মানুষের খারাপ লাগবে যে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে তোমাকে আমরা বসিয়েছি, সাধারণ মানুষ আপনাকে বানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, আর আপনি এইভাবে আপনার পাওয়ার আছে বলে পাওয়ারের মিসইউজ করছেন। কিছু কিছু লোক বলতে লাগতো যে অভিষেক ব্যানার্জি বলেছে, ঠিক আছে, বলা তো ফ্রিডম অফ স্পিচ তো রয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা অ্যাবসলিউট নয়, বাট রয়েছে, বলেছে, আপনি তাই বলে এত অ্যাকশন নেবেন? তো সেই দিন কিন্তু ধৈর্যের সাথে অভিষেক ব্যানার্জি সমস্ত কিছু সহ্য করলেন অমিত শাহ, এবং মানুষ দেখেছে যে অভিষেক ব্যানার্জি কত খারাপ খারাপ মন্তব্য করেছে। সেই টাইমে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর মামলা করা হচ্ছে, একদম নাকে দড়ি পড়ে ঘোরানোর মতো অবস্থা। যখন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস ছিল, একের পর এক মামলা, মানে শুভেন্দু অধিকারীকে বাড়িতে টিকতে দেওয়া হবে না এমন পরিস্থিতি। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে শুভেন্দু অধিকারীর পাশে মানুষ ছিল, হাইকোর্ট ছিল, যার জন্য হাইকোর্ট থেকে প্রোটেকশন দেওয়া হয়েছিল যে যদি অ্যারেস্টও করা হয় তাহলেও পারমিশন হাইকোর্ট থেকে নিতে হবে, মানে বলতে হবে না এই কারণে আমি অ্যারেস্ট করতে চাই, মানে সেটা ডেফিনেটলি একটা হিনিয়াস ক্রাইম হতে হবে, তবে অ্যারেস্ট করা যাবে, তো পারমিশন হাইকোর্ট দেবে তবেই অ্যারেস্ট, আদারওয়াইজ নয়। শুভেন্দু অধিকারীর এমন পরিস্থিতি করা হয়েছিল যে একদম পুলিশ, সিআইডি সবাই পেছনে, যেখানে ডাকবো সেখানে নাকি শুভেন্দু অধিকারীকে হাজিরা দিতে হবে, তো হাইকোর্ট বলল না, শুভেন্দু